তারা বলতেছে যে আপনার অধ্যাদেশটা আপনার অবৈধ। ওই যে অধ্যাদেশে আপনার গণভোট এবং নির্বাচন এবং জুলাই সনদ, এই জুলাই সনদ হলো গণভোট। তা আমার কথা হলো যে ওইটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নির্বাচন অবৈধ। আর একই তফসিলে তো হয়েছে, নির্বাচন কিন্তু একই তফসিলে হয়েছে, নির্বাচন এবং গণভোট একসঙ্গে একই তফসিল। তাহলে ওইটা অবৈধ না এটা অবৈধ, তাহলে গভর্নমেন্ট অবৈধ, এটা বললে তো কেউ লেগে যাবে। জামায়াত আমিরের বক্তব্য যেটি দিয়েছেন আমি সেটি একটু উল্লেখ করতে চাই। যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম গ্রহণ করব। আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে রাষ্ট্র মেরামতের বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? আমাদের সামনের পথটা কেমন হওয়া উচিত? না, রাষ্ট্রের তো নিশ্চয়ই মেরামত হওয়া দরকার। বাংলাদেশ রাষ্ট্রের যে আপনার কাঠামোগত যে সমস্ত আপনার অসুবিধাগুলি আছে সেগুলি তো নিশ্চয়ই আপনার সংস্কার করতে হবে। এখন দেখেন, কথা হলো যে আপনার এই যে ঐক্যমত্যের কমিশনের জুলাই সনদটা তৈরি হলো, তাই না? এটা তো উনি বলেছেন 9 মাস, আমার মনে হয় আরো বেশি তারা মিটিং করেছে, 3-4টা। আমি বলতাম যে রোজ রোজ কিসের মিটিং করে, আমাদের পয়সা খরচ করে চা নাস্তা খাচ্ছে, রোজ রোজ কিসের মিটিং? আপনি একটা সংবিধান, সবচেয়ে বড় কথা যে ভুলটা আপনার হয়েছে সেই ভুলটা হলো যে আপনার গণঅভ্যুত্থান পরে যদি কোনো বিপ্লবী সরকার গঠন হতো তাহলে আপনি বাংলাদেশে, উনি সংস্কৃতির কথা বলেছেন, সংস্কৃতি তো এক রাত্রে জন্মায় না, সংস্কৃতি তো আপনার একটা প্র্যাকটিসের দ্বারা হয়। ধরেন আপনার ইউকের সংস্কৃতিটা কত বছরের, 700 বছর ধরে তো এটা গড়ে উঠেছে। আর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু খুবই একটা মানে ডিফিকাল্ট ফর্ম অফ গভর্নমেন্ট, ইন দ্য সেন্স যে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট অনেক নর্মস আছে, মানে এটা করা উচিত না, কিন্তু লেখা নাই। ইংল্যান্ডে তো কনস্টিটিউশনই লেখা নাই, কিন্তু আমাদের তো লেখা সত্ত্বেও কেউ মানছে না। এটা করো না, সংবিধানে লিখে দিচ্ছে তারপরেও করছে। এবং আমাদের সংস্কৃতিটাই যে অথরিটেরিয়ান টেন্ডেন্সি, এটা তো আমাদের পরিবার থেকে এসেছে। আমাদের পরিবার কিন্তু পুরুষতান্ত্রিক, এখানে থেকে তো শুরু। এবং পরিবারেও তো অথরিটেরিয়ান, আমার কথা শুনতে হবে, না শুনলে পরে তুই বাসা থেকে বেরিয়ে যা। তো এটা তো আমাদের কালচার, এই কালচার থেকে তোমরা বেরিয়ে আসতে পারিনি। তবে আপনার অনেক ডেমোক্রেটিক থিওরিশিয়ান আছেন, যেন ল্যারি লিন্ডমান আছেন, অনেকে আছেন, তারা বলেছেন যে এই থার্ড ওয়ার্ল্ড বলবো না, আমি ডেভেলপ কান্ট্রিতে যেহেতু এই সংস্কৃতিটা নাই, এই সংস্কৃতিটা মানে যেরকম ক্লাসরুমে টিচিং দিয়ে শেখায় ওরকম, সেই দায়িত্বটা কার? সেই দায়িত্ব হলো পলিটিক্যাল লিডারদের। কারণ মানুষ তাদেরকে ফলো করে, তারা কি বলে না বলে, কি ব্যবহার করে না করে, ওখান থেকে মানুষ সংস্কৃতি নেয়। আজকে এই 17-18 বছর পরে হাসিনার গভর্নমেন্টে, তার আগে থেকেই এই যে আমাদের একটা সব জিনিস আমরা জোর করে মারধর করে ঠিক করব, আপনি তাকিয়ে দেখেন না আমাদের, উনি মব বলছেন, কিন্তু মব বাংলাদেশে কবে ছিল না আপনি বলেন? সবসময় মব ছিল। মব কিসের জন্য হয় জানেন? যখন আইনের প্রয়োগ হয় না তখন মব হয়। ওই যে আজকেই দেখলাম আমি, ওই যে ফজলুর রহমান বলে একজন এমপি আছে না, খুব রুডলি কথা বলে, উনি গেছেন গাড়িতে পেট্রোল নিতে গিয়ে এখন নাকি গভর্নমেন্ট রেশন করেছে 10 লিটার, ওনার গাড়িতে 20 লিটার নিয়েছে উনি। আর তো জনগণ খেপে, ওই মব গিয়ে গাড়ি ঘিরে ধরেছে। আপনি কেন 20 লিটার? আমি জানি না, আমি কিছু বলি নাই, উনি বলছেন। ওইখানে মব ক্রিয়েট হয়। মব আপনার আইনের প্রয়োগ না হলে মব হয়, তখনই আপনার লোকজন ক্ষিপ্ত হয়ে গিয়ে আইনটা নিজের হাতে তুলে নেয়। এই কালচার ডেভেলপ করতে হলে আপনার যে শুধু পলিটিশিয়ানদের দায়িত্ব না, যেটা ডেমোক্রেটিক থিওরিশিয়ানরা বলেছেন যে আপনার ইউ হ্যাভ টু টেলিস্কাইপ, মানে উঠিয়ে আনতে হবে একটা জিনিসকে চর্চার দ্বারা। যেরকম ইন্ডিয়াতে তো আপনার এস্টাবলিশ হয়েছে, ইন্ডিয়াতে তো আপনার ডেমোক্রেটিক কালচার আছে, তাই না? পলিটিশিয়ানরাও ইন্ডিয়াতে অবশ্য অনেক ডিটোরিয়াস করে হয়েছে, ডেমোক্রেসি ডিক্লাইন হয়েছে, অনেক মানে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটে পলিটিশিয়ানদের দ্বারা, আমরা দেখি ইয়েতে, টেলিভিশনে, টক শো, হ্যান্ডতে। কিন্তু তবু একটা বেসিক জায়গায় গিয়ে ওখানে একটা ডেমোক্রেসির কালচারটা এখনো জীবিত আছে, আমাদের ওটা এস্টাবলিশ করতে পারি নাই আমরা। আপনি বিএনপির সম্পর্কে এখন বিএনপির সম্বন্ধে যেটা হলো যে দেখেন, তারা বলতেছে যে আপনার অধ্যাদেশটা আপনার অবৈধ। ওই যে অধ্যাদেশে আপনার গণভোট এবং নির্বাচন এবং জুলাই সনদ, এই জুলাই সনদ হলো গণভোট। তা আমার কথা হলো
যে ওইটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নির্বাচন অবৈধ। আর একই তফসিলে তো হয়েছে, নির্বাচন কিন্তু একই তফসিলে হয়েছে, নির্বাচন এবং গণভোট একসঙ্গে, একই তফসিল। তাহলে ওইটা অবৈধ না এটা অবৈধ, তাহলে গভর্নমেন্টে অবৈধ, এটা বললে তো কেউ লেগে যাবে। তো আপনি মানবেন না কেন? আপনি কতগুলি রিফর্ম এসেছে, পুরোপুরিও হয় নাই, অনেক জায়গায় নোট অফ ডিসিশন দিয়ে রেখেছে, কিন্তু কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্সের বন্দোবস্ত করা হয়েছে, যেমন মন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে একটা ভারসাম্য থাকবে। তারপরে আপনার প্রাইম মিনিস্টার দলের প্রধান হতে পারবে না, হতে পারবে না। আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট হয়েছে, একদম পুরোপুরি হয় নাই। আমাকে যদি বলে আরো অনেক বেশি রিফর্ম করা দরকার এই সংবিধানে, আমরা বলছি সেটা আমরা মানবো না। কেন মানবেন না? আপনি তো সাইন করেছেন, আপনি তো বলেছেন এটা পুরোপুরি আমরা করব। তারপরে আপনার মেজর হাফিজ বলছে, যিনি এখন মাননীয় স্পিকার, যে আমরা গণভোটে রাজি হয়েছিলাম যাতে নির্বাচনটা হয়। তাহলে কি প্রতারণা নয়? এটা তো প্রতারণা। আমরা প্রফেসর ইউনূসকে প্রতারক ডাকছি, তোমরাও তো প্রতারণা করছে। আর যেটা মানুষ চাইছে, আপনি বাংলাদেশের সংবিধানের চেকস অ্যান্ড ব্যালেন্সের অভাবে আপনার প্রাইম মিনিস্টার একজন ডিক্টেটর হয়ে ওঠেন, এবং সেই ডিক্টেটরকে সবাই মিলে তেল দিতে দিতে তাকে ফ্যাসিস্ট বানিয়ে ফেলে। তো আপনি কেন রাজি হবেন না? আপনি এতদিন গণতন্ত্রের কথা বলেছেন, আপনি কেন রাজি হবেন না এই মিনিমাম সংস্কারটা করতে? আপনি বলছেন সংবিধানে নাই, আপনি কোন সংবিধানের কথা বলছেন? 1972 কনস্টিটিউশনের কথা বলছেন? 1972 কনস্টিটিউশনের কথা বলে তো শেখ হাসিনা এখন প্রাইম মিনিস্টার। কারণ আপনি এই ইলেকশনটা তো 29-এ হওয়ার কথা ছিল, 26-এ হওয়ার কথা ছিল না। ইন্টারিম গভর্নমেন্ট এই ইলেকশনটা যখন দিল সেটা আপনি মেনে নিলেন, কিন্তু আপনি জুলাই সনদ মানতে রাজি না। এটা তো ভয়ানক কন্ট্রাডিক্টরি। এটা তো দেশের মধ্যে অসম্ভব অস্তিত্ব ছিল তার নেমে আসবে। এখন আমার কথা হলো কি, এ কথাটা শুনলে পরে রুবেল ভাই একটু হয়তো অসন্তুষ্ট হবেন। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে আপনার, যে আমরা মানে এটা ঠিক, আমি জামাতের আদর্শের সঙ্গে আমার কোনো মিল নেই, কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস আপনার জামাতকে দায়ী করে নিজেদের দোষটাকে ঢাকবেন, এটা তো আমি মেনে নিতে রাজি না। জামাত করেছে, তুমি কি করছো? তুমি তো আমাদের জনগণ যেটা চাচ্ছে সেটাই তুমি করতে চাচ্ছ না। তো জামাতের তো রাস্তায় নামতে হবে না, রাস্তার লোক এমনি নেমে যাবে। আমি তো লোকজনের সঙ্গে কথা বলে দেখি, বলে না না না, এটা তো অনেকে ফোন করে যে আমরা খুব হতাশ, কেন এটা বিএনপি মেনে নেবে না। আপনি সংবিধানের আপনি যেটা পছন্দ হচ্ছেন সেটা কিন্তু নিচ্ছেন, আবার যেটা পছন্দ হচ্ছে না সেটা নিচ্ছেন না। পিক অ্যান্ড চুজ। যেরকম বলছে যে আপনার সংবিধানের এই অধ্যাদেশগুলি 30 দিন ওয়ার্কিং ডে এর মধ্যে না দিলে পরে এগুলি ল্যাপস হয়ে যাবে, যে বলেছে না মন্ত্রী, ল্যাপস হয়ে যাবে। এখন আমার কথা হলো, যেটা কিন্তু আর্টিকেল 93 অফ দি 72 কনস্টিটিউশন, ওইটা মানছেন আপনি, আবার 6 শিডিউলটা মানছেন না, ওইটা মানছেন না। এরকম করলে পরে আপনার দেশে কনস্টিটিউশনাল ক্রাইসিস এমন হবে, যখন থেকে আমরা বেরিয়ে আসতে আমাদের খুব অসুবিধা হবে। এবং আপনার এই যে কথাটা তারা তুলেছে যে আমরা এটাকে অবৈধ বলছি, অবৈধ বললে কিন্তু অনেক কিছু অবৈধ হয়ে যাবে। তখন যে ক্রাইসিসটা হবে, আপনি ক্রাইসিসটা কি করে সামাল দিবেন? আপনি কনস্টিটিউশন একটা নেবে, আপনি বলছেন যে চুপ্পু 29-এ প্রেসিডেন্ট চুপ্পু 29 সাল পর্যন্ত উনি থাকবেন। উনি কোন কনস্টিটিউশনে যারা থাকবেন? 72 কনস্টিটিউশনে যারাই তো থাকবেন। তাহলে আপনি কোত্থেকে আসলেন মাঝখান থেকে? প্রফেসর ইউনূস বা কোত্থেকে আসলো? উনি তো বৈধ। সুতরাং আর একটা জিনিস কি, আইনের ব্যাখ্যায় সবকিছু হয় না। আপনি যখন জুডিশিয়ারিকে ইনভলভ করেন, যেটা হাসিনা করেছিল পলিটিক্যাল কোশ্চেনকে সেটেল করতে, তখন জুডিশিয়ারি পলিটিসাইজ হয়ে যায়, যেটা হাসিনার আমলে হয়েছিল। এটার কনসিকুয়েন্স কিন্তু সাংঘাতিক। পলিটিক্যাল কোশ্চেন মাস্ট বি সেটেল পলিটিক্যালি, নট থ্রু, হ্যাঁ জুডিশিয়ারি ইজ অ্যান আরবিট্রেটর, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে জুডিশিয়ারিকে, এই যে যিনি আইনমন্ত্রী হয়েছেন, উনি আপনার ছিলেন না অ্যাটর্নি জেনারেল, তো উনি কি করে ফট করে হলেন, মন্ত্রী হলেন, ইলেকশন করলেন মন্ত্রী? সাপোজ টু নিউট্রাল পার্সন, অ্যাটর্নি জেনারেল নিউট্রাল না। খলিলুর রহমান তো ইন্টারিম গভর্নমেন্টের ছিল, উপদেষ্টা ছিল, উনি মন্ত্রী। একদিকে আইন, আরেকদিকে আইন ভঙ্গ,
এগুলি কিন্তু খুব ভালো আপনার এক্সাম্পল সেট করছে না। এগুলি দেশের জন্য আমি কোনো পার্টি করি না, পার্টির আমার কোনো এলিজিয়েন্স নাই, কিন্তু আমি বিএনপিকে সাপোর্ট করতাম সবসময়। সাপোর্ট মানে 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 কথাবার্তা আর কি। হ্যাঁ, যে ঠিক আছে, এরা তো ডেমোক্রেসির জন্য ফাইট, বেগম জিয়া বিশেষ করে উনি তো ডেমোক্রেসির জন্য ফাইট করছেন, তো আমাদের এরকম একটা দলই দরকার। কিন্তু আমি যে বিএনপি যেগুলো করছে সেগুলো তো আমি বলতে চাই বিএনপি তুমি চিনতেই পারছি না। এটা তো আমি আশা করি নাই বিএনপির কাছ থেকে। আপা, আরো অনেক কথা আছে আপনার কাছে, আমরা শুনতে চাই। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই হয়তো আগামী দিনে আপনার সময় পাবো, আপনার আরো কথা আমরা শুনতে পাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।